2026 সালে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব অথবা প্রস্তুতি নেওয়া শুরু করব। এবং এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে আসে যখন তারা একবার ডিসাইড করে নেয় যে তারা বিভিন্ন সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেলড ওয়েতে আলোচনা করে দেবো যে তোমরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিভাবে প্রিপারেশন করা স্টার্ট করবে অথবা প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, এবং শুধুমাত্র সরকারি ব্যাংকের পরীক্ষা বলেই নয়, ইভেন যত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষাও হয়, সেই সমস্ত পরীক্ষাগুলো মেনলি দুটো ক্যাটাগরিতে কন্ডাক্ট করানো হয়। সবার প্রথম ক্যাটাগরি হলো ক্লেরিক্যাল লেভেল এক্সামস, এবং দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হলো অফিসার লেভেল এক্সামস, যেটাকে আমরা পিও লেভেলের পরীক্ষা বলি। তো এবার ক্লেরিক্যাল লেভেলের এক্সাম অথবা অফিসার লেভেলের এক্সাম যাই তুমি দাও না কেন, সমস্ত পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস একদম সেম টু সেম হয়। এবং এই জিনিসটার অ্যাডভান্টেজ এতটাই বেশি যে কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট যারা যারা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, তারা অ্যাট আ টাইম প্রচুর পরীক্ষা দিতে পারবে, প্রচুর পরীক্ষায় বসতে পারবে, এবং তারা প্রচুর অ্যাটেম্প পাবে দেওয়ার। যেমন আজকে কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট যে আইবিপিএস পিও পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সে আইবিপিএস পিও পরীক্ষার সাথে সাথে আইবিপিএস ক্লার্কও দিতে পারবে, আরআরবি পিও দিতে পারবে, আরআরবি ক্লার্কও দিতে পারবে, এসবিআই পিও দিতে পারবে, এসবিআই ক্লার্কও দিতে পারবে, ইএসআইসির পরীক্ষাও দিতে পারবে, এলআইসির পরীক্ষাও দিতে পারবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো সমস্ত পরীক্ষায় সে বসতে পারবে, কারণ প্রত্যেকটা পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস একদম সেম টু সেম হয়। তো ন্যাচারালি বুঝতেই পারছো এটা কত বড় একটা অ্যাডভান্টেজ, কারণ একটা এক্সামের সিলেবাসের ওপরই তুমি প্রিপারেশন করবে এবং সেই সিলেবাসের ওপর প্রচুর পরীক্ষা কন্ডাক্ট করানো হয়, তো তুমি অনেক পরীক্ষায় বসতে পারবে। তো ন্যাচারালি চান্সেস অফ সিলেকশন অনেক বেড়ে যায় যখন আমরা অনেকগুলো পরীক্ষা একসাথে দিতে পারি। তারই সাথে সাথে বন্ধুরা, যত ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষাগুলোই মেনলি দুটো স্টেজে কন্ডাক্ট করানো হয়। সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর তোমাদের মেন্সের পরীক্ষা হবে। ক্লেরিক্যাল লেভেল পরীক্ষায় কোনো ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয় না। অন্যদিকে যত অফিসার লেভেলের পরীক্ষা হবে, সেটা মেনলি তিনটে স্টেজে কন্ডাক্ট করানো হবে। সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে, তারপর মেন্সের পরীক্ষা হবে, এবং মেন্সের পরীক্ষার পর ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয়, এবং তারপর তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পাবে। তো ন্যাচারালি ক্লেরিক্যাল লেভেলের এক্সামস এবং অফিসার লেভেলের এক্সামসের মধ্যে তফাৎ একটাই, যে অফিসার লেভেলের পরীক্ষায় আমাদের ইন্টারভিউ থাকে, অন্যদিকে ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় কোনো ইন্টারভিউ থাকে না। এবার যদি বন্ধুরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় প্রিলিমস এক্সামের প্যাটার্নের কথা বলি, তো সে তোমরা ক্লেরিক্যাল লেভেলের প্রিলিমসের পরীক্ষায় দাও, চাই অফিসার লেভেলের প্রিলিমসের পরীক্ষায় দাও না কেন, এখানে মেনলি আমাদের তিনটে সাবজেক্টই পড়তে হয়, তিনটে সাবজেক্টই আসে। সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স সেকশন, দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো রিজনিং সেকশন, এবং 3 নম্বর সাবজেক্ট হলো ইংলিশ সেকশন। তো বন্ধুরা, যে কোনো প্রিলিমসের পরীক্ষায়, এবং সেটা যদি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, সেখানে এই তিনটে সাবজেক্টের বাইরে জেনারেলি কোনো সাবজেক্ট থাকে না। কিছু কিছু সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় প্রিলিমসের কথা যদি বলি, যেমন আরআরবি পিওর পরীক্ষা অথবা আরআরবি ক্লার্কের পরীক্ষা, সেইখানে প্রিলিমসের পরীক্ষায় মেনলি দুটো সাবজেক্টই আমাদের পড়তে হয়, এবং তার মধ্যে প্রথম সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স এবং দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো রিজনিং। তো বন্ধুরা, বুঝতেই পারছো আরআরবি পিও অথবা আরআরবি ক্লার্কের পরীক্ষায় অঙ্ক আর রিজনিং প্রিলিমসের পরীক্ষায় থাকে, ইংলিশ আমাদের প্রিলিমসের পরীক্ষায় থাকে না, ইংলিশটা থাকে মেন্সের পরীক্ষায়। এবার বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, তাতে প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের সিলেবাসের কথা যদি বলি, তো এখানে মেনলি অঙ্কের সিলেবাসটাকে আমি তিনটে পার্টে ভেঙে নিয়েছি, তিনটে পোর্শনে ডিভাইড করে নিয়েছি। সবার প্রথম পোর্শন হলো এরিথমেটিক সেকশন, দ্বিতীয় নম্বর পোর্শন হলো ডিআই সেকশন, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি, এবং 3 নম্বর সেকশন হলো মিসলেনিয়াস পোর্শন। এবার যা আমাদের অঙ্কের সিলেবাস থাকে, সে তুমি ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় দাও, চাই অফিসার লেভেলের পরীক্ষায় দাও না কেন, সমস্ত সিলেবাস ক্লাস 9-10-এর ওপর থাকে। এখানে কোনো ক্লাস 11-12-এর সিলেবাস থাকে না, কোনো অনার্সের সিলেবাস কিচ্ছু থাকবে না। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় সমস্ত গ্র্যাজুয়েটরা যে কোনো স্ট্রিম থেকে, আজকে তুমি যে কোনো স্ট্রিম থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করো না কেন, তুমি যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় বসতে পারবে। কারণ সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় বসার জন্য কোনো স্পেশাল কোয়ালিফিকেশনের দরকার পড়ে না, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে না। তো ন্যাচারালি যা সিলেবাসের ওপর আমাদের পরীক্ষা হয়, সেটা ক্লাস 9-10-এর ওপরই হয়, তার ওপরে যায় না। এবার সবার প্রথমে যদি অঙ্কের এরিথমেটিক পোর্শনের কথা বলি, তো বন্ধুরা ক্লাস 9-10-এ অলরেডি তোমরা সমস্ত এরিথমেটিক পোর্শন কভার করে এসছো। যেমন আমাদের রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার থাকে, এবং রেশিও প্রপোর্শন তোমরা পড়ে এসছো। যেমন পার্সেন্টেজের চ্যাপ্টার থাকে, যেটাকে আমরা শতকরা বলি, এবং সেটাও তোমরা কভার করে এসছো। যেমন প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারও থাকবে,
ডিসকাউন্টের চ্যাপ্টার থাকে, সিম্পল ইন্টারেস্ট থাকবে, কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে, টাইম স্পিড ডিস্টেন্স থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, পাইপস অ্যান্ড সিস্টেম থাকবে, অ্যাভারেজ থাকবে, মিক্সচার থাকবে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের এরিথমেটিক পোর্শনের আন্ডারে থাকে এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি ক্লাস 9-10-এ পড়ে এসছো, কভার করে এসছো। কিন্তু বন্ধুরা, সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ব্যাঙ্কিং এক্সামের জন্য যে জিনিসটার দরকার পড়ে সেইটা হলো টেকনিক অফ সলভিং। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন বলো চাই এক্সাম সিলেবাস বলো, তাতে যে টাইমটা অ্যালট করা থাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেটা ভীষণ কম অ্যালট করা থাকে। আজকে অঙ্কের পেপার যখন তুমি সলভ করতে যাবে, সে তুমি যে কোনো প্রিলিমসের পেপারই সলভ করো না কেন এবং যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষারই সলভ করো না কেন, তুমি দেখবে অঙ্কের 35টা কোশ্চেন সলভ করার জন্য তুমি হাতে সময় পাচ্ছ মাত্র 20 মিনিট। তো ন্যাচারালি বুঝতেই পারছো 20 মিনিটের মধ্যে যদি তোমায় 35টা কোশ্চেন নামাতে হয়, তাহলে এক একটা কোশ্চেন সলভ করার জন্য তুমি 30 সেকেন্ডের মতোই সময় পাবে, তার বেশি পাবে না। এবং সেই 30 সেকেন্ডের মধ্যে সেই কোশ্চেনটা তোমার স্ক্রিন থেকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো ন্যাচারালি যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য ম্যাথস এবং রিজনিং সেকশনে টেকনিক অফ সলভিংটা ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না, যে আজকে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার থেকে আমাকে যদি কোনো অঙ্ক দেয় সেটাকে আমি 30 সেকেন্ডের মধ্যে কীভাবে নামাবো, অথবা যদি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আমাকে কোনো অঙ্ক দেওয়া হয় সেটাকে 30 সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করব, অথবা প্রফিট অ্যান্ড লস থেকে যদি কোনো অঙ্ক দেয় সেটাকে 30 সেকেন্ডের মধ্যে কীভাবে নামাবো, অথবা এসআই থেকে কোনো অঙ্ক দিল, অথবা সিআই থেকে কোনো অঙ্ক দিল, সেই সমস্ত কোশ্চেনগুলোকে উইদিন 30 সেকেন্ডস কীভাবে সলভ করব, সেইটার টেকনিক অথবা সেইটার অ্যাপ্রোচ যদি সে না শেখে, তাহলে ইভেন সে অঙ্কটা সলভ করতে পারলেও তার অ্যাটেম্প্ট কিছুতেই বাড়বে না। এবং অ্যাটেম্প্ট যদি তার না বাড়ে তাহলে তার সিলেকশনও হবে না, কারণ যা কাট অফ আমাদের যায় সেটা অনেকটাই হাই যায়। তো ন্যাচারালি বুঝতেই পারছো এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমার আগের পড়া থাকলেও এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাকে আবার নতুনভাবে শিখতে হবে, বিশেষ করে টেকনিক অফ সলভিং ডেভেলপ করার জন্য। যে আজকে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং কী হয়, পার্সেন্টেজের কী হয়, প্রফিট অ্যান্ড লসের কী হয়, ডিসকাউন্টের কী হয়, এসআই এর কী হয়, সিআই এর কী হয়, টিএসডি অর্থাৎ টাইম স্পিড ডিস্টেন্সের টেকনিক অফ সলভিং কী হয়, টি&ডাব্লিউ অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের টেকনিক অফ সলভিং কী হয়। তো এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে তোমাকে আইডিয়া রাখতে হবে এবং সমস্ত চ্যাপ্টারগুলোর ওপর টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে হবে। আজকে ফর এক্সাম্পল যদি আমি রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার নিই, তো সেটা রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, পার্সেন্টেজের চ্যাপ্টারও রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারও রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, ডিসকাউন্টের চ্যাপ্টারও রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, এসআই এর চ্যাপ্টার যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি সেটাও রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, সিআই যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি সেটাও রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, ইভেন অ্যাভারেজও রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, মিক্সচারও তাই। এবং যে কটা চ্যাপ্টার রিলেটিভ কনসেপ্টের ওপর চলে সেইখানে আমরা আমাদের নিজেদের ভ্যালু পুটিং করে সলভ করতে পারি, সেইখানে আমাদের সবসময় অরিজিনাল ভ্যালুর দরকার পড়ে না বন্ধুরা। এবং যদি কোনো চ্যাপ্টার রিলেটিভ কনসেপ্টের ওপর সলভ হয়, তো যত বড়ই অঙ্ক আমাকে দিক না কেন সেইটার সলভিং প্রসেস ঠিক এইটুকু হয়ে যাবে, কারণ সেইখানে আমরা আমাদের নিজেদের ভ্যালু পুটিং করে সলভ করতে পারি এবং সেইটাকেই আমরা টেকনিক অফ সলভিং বলি। তো সমস্ত চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং হয়, অর্থাৎ রেশিও প্রপোর্শনের টেকনিক অফ সলভিং, পার্সেন্টেজের টেকনিক অফ সলভিং, প্রফিট অ্যান্ড লসের টেকনিক অফ সলভিং, ডিসকাউন্টের টেকনিক অফ সলভিং, এই সমস্ত চ্যাপ্টারগুলোর টেকনিক অফ সলভিং তোমাকে খুব ভালো করে শিখতে হবে যদি তুমি ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে চাও। এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে তুমি যে কোনো এক্সাম তুলে নাও না কেন, সমস্ত পরীক্ষায় দেখবে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং সব থেকে ম্যাটার করে টেকনিক অফ সলভিং ম্যাথস এবং রিজনিং সেকশানে, কারণ সেইখানে আমাদের হাতে সময় কম থাকে, অন্যদিকে কোশ্চেনের সংখ্যা অনেক বেশি থাকে এবং সেইখানে আমাদের সলভও করতে হয়, তারপরে আমাদের অপশানগুলো মার্ক করতে হয়। সেটা এমন তো না যে পড়েই হয়ে গেল। যেমন ইংলিশের সেকশন কী হবে, তুমি পড়লে সেখান থেকে তুমি তোমার আনসার পেয়ে গেলে, জিকের সেকশনও তোমার তাই হবে, যেটা তুমি জানবে সেটা তুমি আনসার করে দিতে পারবে। কিন্তু অঙ্ক অথবা রিজনিং সেকশনটা এমন হয় না বন্ধুরা। এবং ম্যাথমেটিক্স এবং রিজনিং সেকশন সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায়। আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টের অঙ্ক অথবা রিজনিং সেকশনে যদি উইকনেস থেকে থাকে, তাহলে সে কিছুতেই কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এবং এটাই ফ্যাক্ট, সে তোমরা মানো চাই না মানো। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং ভীষণ 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 ভালো করে শেখো। তারই সাথে সাথে নেক্সট পোর্শন যেটা আমাদের অঙ্কে থাকে সেটাকে বলা হয় ডিআই সেকশন, যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন। এবং বিভিন্ন রকমের ডিআই তোমরা প্রিলিমসে দেখতে পারবে, যেমন লাইন ডিআই হয়ে গেল,
টেবিল ডিআই হয়ে গেল, পাই চার্ট হয়ে গেল, কেসলেট ডিআই হয়ে গেল, বার গ্রাফ হয়ে গেল, এবং এই সমস্ত বিভিন্ন ডিআইয়ের ওপর তোমরা কোশ্চেন দেখতে পারবে। অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ তোমাদের এক একটা ডিআই থেকে মোটামুটি 4 থেকে 5খানা কোশ্চেন তোমরা দেখতে পারবে, এবং সমস্ত ডিআই এরিথমেটিক সেকশনের ওপর ডিপেন্ড করে। তো ন্যাচারালি বুঝতেই পারছো এরিথমেটিক কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায়। আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টের এরিথমেটিক সেকশন উইক আছে, সে কিছুতেই ডিআই নামাতে পারবে না। প্রিলিমসের ডিআই যদিও বা নামাতে পারবে, মেন্সের ডিআই কিছুতেই নামাতে পারবে না, কারণ সমস্ত ডিআইয়ের জন্য এরিথমেটিকের কনসেপ্ট লাগে। এবং ডিআই এর পাশাপাশি 3 নম্বর পোর্শন যেটা অঙ্কের মধ্যে থাকে আমাদের, সেটাকে বলা হয় মিসলেনিয়াস পোর্শন। এবং ডিফারেন্ট টাইপসের মিসলেনিয়াস চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পারবে, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর কোশ্চেন দেখতে পারবে, সিম্পলিফিকেশনের ওপর কোশ্চেন দেখতে পারবে, সিরিজের ওপর কোশ্চেন দেখতে পারবে। তো এই 3খানা চ্যাপ্টার আমাদের মিসলেনিয়াস সেকশনের আন্ডারে পড়ে, এবং মিসলেনিয়াস পোর্শন যখন তোমরা সলভ করছো, সেই সমস্ত পোর্শনগুলোরও আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে। যেমন আজকে কেউ যদি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে যায়, তো সেইখানে আমরা ডাইরেক্ট সলভ করি না বন্ধুরা। কোয়াড্রেটিক ইকুয়েশন যদিও বা তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসছো, কিন্তু এইখানে যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব, সেইখানে শুধু আমরা সাইন রুল লাগাবো এবং রুটস বার করে দেবো, এবং সেইটার শেখারও আলাদা টেকনিক অফ সলভিং আছে। তারই সাথে সাথে যদি সিম্পলিফিকেশনের কোশ্চেনের কথা বলি, তো সিম্পলিফিকেশন সমস্ত কোশ্চেন আমরা ডাইরেক্ট সলভ করি না। কিছু কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেনে আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাই, কিছু কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেনে আমরা ডিভিজিবিলিটি লাগাই। সে যত বড়ই সিম্পলিফিকেশন দিক না কেন, সেটা উইদিন সেকেন্ডস নেমে যাবে, এবং এই জিনিসগুলো তোমায় শিখতে হবে। আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট ডাইরেক্ট কোনো সিম্পলিফিকেশন সলভ করে, সে যেভাবে সলভ করবে এবং আমরা যেভাবে সলভ করব, তার মধ্যে একটা বিশাল বড় তফাৎ থাকবে। তো ন্যাচারালি সেই টেকনিকগুলো তোমায় ডেভেলপ করতে হবে, সেই টেকনিকগুলো শিখতে হবে যে কীভাবে সিম্পলিফিকেশনের কোশ্চেন আমি তাড়াতাড়ি বানাবো, তাড়াতাড়ি সলভ করব। সিরিজের কোশ্চেনের ক্ষেত্রেও তাই, ডিফারেন্ট টাইপস অফ সিরিজের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, এবং সেই সমস্ত প্যাটার্নগুলোই বারবার আসে পরীক্ষায়, এবং সেই জিনিসগুলোই বারবার রিপিটও হয়। তো ন্যাচারালি সেই প্যাটার্নটা তোমায় ধরতে হবে, সেই প্যাটার্নটা ক্র্যাক করতে হবে যে এখানে কী প্যাটার্ন চলছে। তো এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে তোমরা সব শিখে যাবে যেরকম যেরকম তোমরা ব্যাঙ্কিং এক্সামের প্রিপারেশন শুরু করবে। তারই পাশাপাশি যদি রিজনিং সেকশনের কথা বলি, তো বন্ধুরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় পুরো রিজনিংয়ের প্রিলিমসের সিলেবাসটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। সবার প্রথম পোর্শন হলো মিসলেনিয়াস সেকশন, এবং দ্বিতীয় নম্বর পোর্শন হলো পাজল সেকশন। তো মিসলেনিয়াস পোর্শনের কথা যদি বলি, যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার, ইনইকুয়ালিটির চ্যাপ্টার, অ্যালফানিউমেরিক সিরিজের চ্যাপ্টার, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের চ্যাপ্টার, ডিস্টেন্স ডাইরেকশনের চ্যাপ্টার, সিলোজিজমের চ্যাপ্টার, তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে ডিভাইড করি, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো উইদিন সেকেন্ড সলভ হয়ে যাবে। এবং তার মধ্যে প্রথম 3টে চ্যাপ্টারের যে নাম নিলাম, অর্থাৎ চাইনিজ কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার, ইনইকুয়ালিটির চ্যাপ্টার এবং অ্যালফানিউমেরিক সিরিজের চ্যাপ্টার, এই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপর যা যা কোশ্চেন তোমরা পাবে, সেইগুলোকে সব আমরা উইদাউট পেন সলভ করি, অর্থাৎ সেগুলোকে মুখে মুখেই আমরা সলভ করে দিতে পারি। কিন্তু যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট এগুলোকে লিখে লিখে সলভ করে, তার তো সেখানে টাইম বেশি লাগবেই লাগবে, অর্থাৎ তার টেকনিক অফ সলভিংয়ে কোথাও না কোথাও গন্ডগোল আছে। তো ন্যাচারালি যখনই তুমি রিজনিংয়ের পেপার সলভ করছো, এবং সেখানে যদি চাইনিজ কোডিং ডিকোডিংয়ের ওপর কোশ্চেন আসে, এবং সেটা তুমি যদি মুখে মুখে সলভ না করতে পারো, সেটার জন্য তোমাকে যদি লিখতে হয়, তার মানে সেইখানে টেকনিক অফ সলভিংয়ে কোথাও না কোথাও গন্ডগোল আছে। ঠিক সেরকম ইনইকুয়ালিটির চ্যাপ্টারও তাই, যদি সেটা তোমায় লিখে করতে হয়, তাহলে সেইখানে টেকনিক অফ সলভিংয়ে কোথাও না কোথাও গন্ডগোল আছে। অ্যালফানিউমেরিক সিরিজের চ্যাপ্টারও তাই, যদি তোমায় লিখে লিখে বানাতে হয়, তাহলে তোমার টেকনিক অফ সলভিংয়ে কোথাও না কোথাও গন্ডগোল আছে। এবং এই সমস্ত জিনিসগুলোর ওপরে তোমায় আলাদা করে ফোকাস দিতে হবে, কারণ যতটা টাইম আমরা মিসলেনিয়াস কোশ্চেনে কমাবো, ততটাই টাইম আমরা পাজল সলভিংয়ে পাবো। এবং বিভিন্ন টাইপের পাজলস তোমরা রিজনিং সেকশনে দেখতে পারবে, যেমন ফ্লোর বেসড পাজল, বক্স বেসড পাজল, শেলফ বেসড পাজল, মান্থ বেসড পাজল, উইক বেসড পাজল, এজ বেসড পাজল, সিনিয়রিটি বেসড পাজল, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, প্যারালাল রো অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, আনসার্টেন অ্যারেঞ্জমেন্ট, তো বিভিন্ন টাইপের পাজলস তোমরা এখানে দেখতে পারবে, এবং প্রত্যেকটা পাজলের সলভিং টেকনিক আলাদা আলাদা হয়। এবং পাজলসের সলভিং টেকনিক কী হয় না হয়, সেটার জন্য কীভাবে সিম্বলিক নোটেশন লিখতে হয়, কারণ যখনই তোমরা কোনো পাজল পাবে, সেটা একটা প্যারাগ্রাফ ফর্ম্যাটে দেখতে পারবে, অর্থাৎ এরকম বড় টাইপের একটা প্যারাগ্রাফ দেখতে পারবে। তো ওরকম প্যারাগ্রাফ দেখে যদি আমরা সলভ করতে যাই, তাহলে তো আমাদের অনেকটা টাইম চলে যাবে বন্ধুরা। তো ন্যাচারালি আমরা কি করি, যে কোনো প্যারাগ্রাফ ফর্ম্যাটটাকে খুব ছোট ফর্ম্যাটে সিম্বলিক নোটেশনে লিখে নিই। এবং সিম্বলিক নোটেশন লেখার টেকনিক কী হয়, অর্থাৎ কীভাবে সিম্বলিক নোটেশন লিখতে হয়, কীভাবে ছোট করে একটা বড় লাইনকে লিখতে হয়, সেই সমস্ত জিনিসগুলোকে তোমায় শিখতে হবে, কারণ তার ওপরই পুরো পাজল সলভ হবে। এখন যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট সিম্বলিক নোটেশন লেখা জানে না, তার কোনো দিনও পাজল সলভ হবে না, কোনো দিনও হতে পারে না, কারণ অত বড় প্যারাগ্রাফ থেকে সে তাড়াতাড়ি কিছুতেই পাজল বানাতে পারবে না। তো ন্যাচারালি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে। এবং তারই পাশাপাশি যদি ইংলিশ সেকশনের কথা বলি, তো পুরো ওভারঅল ইংলিশের পোর্শনটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। সবার প্রথম পোর্শন হলো গ্রামার সেকশন, এবং দ্বিতীয় নম্বর পোর্শন হলো আরসি, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলি, এবং তারই পাশাপাশি ক্লজ টেস্টের প্যাসেজ, যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ বলি। এবার বন্ধুরা ইংলিশের পোর্শন, বিশেষ করে গ্রামার যখন তোমরা করছো, তো গ্রামার পড়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি।
এবং এই বইটা আমিও ফলো করেছিলাম যখন তোমাদের মতো প্রিপারেশন করছিলাম। এই বইটা এত ভালো একটা বই, কারণ এই বইয়ের মধ্যে সমস্ত গ্রামার পোর্শনটা সামারি ফরম্যাটে দেওয়া আছে, যেটা অন্য কোনো বইতে জেনারেলি তোমরা দেখতে পাবে না, কিন্তু এই বইতে পাবে। তো ন্যাচারালি যদি সামারি ফরম্যাটে কোনো জিনিস দেওয়া থাকে, তাহলে আমার খাটনি অনেকটা কমে গেল, কারণ আমাকে আলাদা করে কোনো নোটস বানাতে হচ্ছে না। প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে তোমরা আলাদা করে নোটস পেয়ে যাবে, এবং সেটা সামারি ফরম্যাটেই দেওয়া আছে। সমস্ত লাইনগুলো যেগুলো বিশেষ করে গ্রামারের রুলস, সেগুলো বোল্ড করে দেওয়া আছে। তো তোমাকে নিজেকে খাটতে হচ্ছে না, তোমায় শুধু পড়তে হবে। এবং সমস্ত গ্রামারের রুলস তোমরা এসপি বক্সির বই থেকে পেয়ে যাবে বন্ধুরা, তার বাইরে কোনো রুলস হয় না। তো এসপি বক্সির বইটা ভীষণ ভালো একটা বই, অবশ্যই তোমরা সলভ করবে। প্রচুর এরার কারেকশনের কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে, বিশেষ করে মিসলেনিয়াস পোর্শনে। একবার যখন টোটাল গ্রামারের পোর্শনটা তোমাদের কভার হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা দেখবে মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে প্রচুর এরার কারেকশনের কোশ্চেন তোমরা দেখতে পাবে এসপি বক্সির বইতে। তো ওইগুলোকে যখন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তো আরামসে তোমাদের এরার কারেকশনের কোশ্চেন সব নামবে। এবং গ্রামারের পাশাপাশি নেক্সট পোর্শন যেটা আমাদের থাকে, সেটা হলো আরসি অথবা রিডিং কম্প্রিহেনশন এবং ক্লজ টেস্ট। এবং এই দুটো জিনিসকে আমি একসাথে নিয়েই চলবো, অর্থাৎ আরসি এবং ক্লজ টেস্টকে একসাথে নিয়ে আলোচনা করব। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের আরসিতে এবং ক্লজ টেস্টে প্রবলেম থাকে, যে স্যার আমরা কিছুতেই আরসি তাড়াতাড়ি পড়তে পারি না, আরসি পড়ার পরে কোশ্চেন সলভ করতে পারি না, ক্লজ টেস্টের প্যাসেজ বুঝতে পারি না, ক্লজ টেস্ট সলভ করতে পারি না। তো তার একটা ভীষণ ভালো উপায় হলো নিউজ পেপার রিডিং। তো যারা যারা নিউজ পেপার পড়ো না তোমরা, বিশেষ করে ইংলিশের নিউজ পেপার যারা পড়ো না, যে কোনো নিউজ পেপার তোমরা ফলো করতে পারো, যেটা তোমাদের মন চায়। তোমরা টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো, তোমরা দ্য স্টেটসম্যান পড়তে পারো, টেলিগ্রাফ পড়তে পারো, যা খুশি তাই তোমরা পড়তে পারো। কিন্তু যদি আমার সাজেশন চাও, তাহলে বলবো ওয়ান অফ দ্য বেস্ট নিউজ পেপার হলো দ্য হিন্দু, যেটা আমি নিজেও ফলো করেছিলাম। দ্য হিন্দু নিউজ পেপারের দামটা অন্যান্য যে কোনো ইংলিশের নিউজ পেপারের থেকে কিছুটা বেশি হলেও দ্য হিন্দুর কোয়ালিটি এত ভালো যে দ্য হিন্দু নিউজ পেপার তুমি যদি একবার পড়া শুরু করো, তাহলে তোমার অন্য কোনো নিউজ পেপারে জেনারেলি ইন্টারেস্ট আসবে না। কারণ এইখানে সমস্ত জিনিসগুলো এত সুন্দর করে লেখা আছে, এবং দ্য হিন্দু নিউজ পেপার তোমাকে ডেসক্রিপটিভ পোর্শনেও হেল্প করবে, যেটা আমাদের অফিসার লেভেলের পরীক্ষায় আসে, অর্থাৎ এসে রাইটিং লেখার জন্য অথবা লেটার রাইটিং লেখার জন্য। সেখান থেকেও তুমি অনেক আইডিয়া পাবে, যেটা ইভেন আমিও করেছিলাম, কারণ আমি অফিসার লেভেলের পরীক্ষাকেই মেনলি টার্গেট করছিলাম। তো ন্যাচারালি দ্য হিন্দু পেপার এত ভালো এটার কোয়ালিটি, যদিও এটার প্রাইস একটু বেশি, কিন্তু প্রাইসের থেকেও বেশি ম্যাটার করে অন্তত আমার কাছে কোয়ালিটি। তো ন্যাচারালি যে জায়গায় কোয়ালিটি একদম টপ লেভেলের থাকবে, আমি সেই জায়গাতেই যাব। ন্যাচারালি দ্য হিন্দু নিউজ পেপার যদি তোমরা ডেলি বেসিসে পড়তে পারো এবং আস্তে আস্তে কভার করো, এমন না যে খুব তাড়াতাড়ি করে তোমায় কভার করে দিতে হবে, ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ো। যারা যারা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তাদের ইংলিশটা জেনারেলি একটু উইক হয় অন্যদের থেকে। তো তোমরা আস্তে আস্তে পড়ো, এমন না যে একদিনই তোমাকে পুরো নিউজ পেপার কভার করতে হবে। ধীরে ধীরে পড়ো, একদিনে একটা নিউজই কভার করো প্রথমে, আস্তে আস্তে ধীরে ধীরে স্পিড বাড়াবে। একটা নিউজ পড়লে দেখবে যে নিউজটা পড়ছো তার মধ্যে এমন কিছু ওয়ার্ডস আছে যেটার মানে তুমি জানো না। তো সেই সমস্ত ওয়ার্ডসগুলোর জন্য একটা ডায়েরি বানাও, সেইখান থেকে গুগল করো যে ওয়ার্ডসগুলোর মানে কী হয়, তার করেসপন্ডিং একটা করে সেন্টেন্স লিখে রাখো। তো এইভাবে আস্তে আস্তে প্রিপারেশন করো, তারপর আবার একবার সেই নিউজটা পড়ো। তুমি নিজেই দেখতে পারবে, নিজেই বুঝতে পারবে, যখন সমস্ত ওয়ার্ডসের মানে একবার জেনে গেলে, তারপর যখন আবার নিউজটা তুমি পড়ছো, তখন কত ভালোভাবে বুঝতে পারছো। এবং এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে বন্ধুরা। আস্তে আস্তে ধীরে ধীরে তোমার স্পিড বাড়বে, এবং যত স্পিড তোমার ডেভেলপ করবে, তত তাড়াতাড়ি আরসি সলভ হবে। তারই পাশাপাশি যাদের ক্লজ টেস্টের প্যাসেজ সলভ করতে প্রবলেম হয়, অর্থাৎ যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ বলি, তো সেই সমস্ত প্যাসেজগুলো সলভ করারও টেকনিক হচ্ছে এইটা, যে সবার প্রথমে প্যাসেজটাকে একবার ভালো করে পড়ে নাও। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই পুরো প্যাসেজ না পড়ে প্রথমেই সলভ করতে যায়। এবার প্রথমেই তুমি যদি সলভ করতে যাও প্যাসেজটা পুরোপুরি না পড়ে, তাহলে প্যাসেজটার তো মানেই বুঝলে না যে প্যাসেজটা কী বলতে চায়। সেই প্যাসেজটা আমাকে একটা অপটিমিস্টিক ভিউ দেয় নাকি পেসিমিস্টিক ভিউ দেয়। অপটিমিস্টিক ভিউ যদি দেয়, তাহলে সেরকম লেভেল অফ ওয়ার্ডস ইউজ করা হবে। যদি আজকে পেসিমিস্টিক ভিউ দেয়, যদি আজকে নেগেটিভ একটা কোনো ভিউ দেয়, তাহলে তার করেসপন্ডিং আলাদা ওয়ার্ড দিতে হবে। তো বিভিন্ন প্যাসেজের সলভিং টেকনিক আলাদা হয়। একবার প্যাসেজটা খুব ভালো করে পড়ে নাও, তারপর সলভ করো। প্রচুর জিনিস এরকম আছে যে জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ লেভেলের এক্সাম। এখানে ছাড়াছাড়ির কোনো সিনই নেই, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। তো ন্যাচারালি সেইভাবেই তোমায় তৈরি হতে হবে, যাতে আলটিমেটলি গিয়ে পরীক্ষাটা ক্লিয়ার হয়। এবং এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করতে পারো, এবং একবার যখন তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তারপর মক টেস্ট লাগাতে হবে। এবং বিভিন্ন ধরনের মক টেস্ট অ্যাভেলেবেল আছে ব্যাঙ্কিং এক্সামের জন্য, যেমন প্র্যাকটিস মক হয়ে গেল, টেক্সট বুক হয়ে গেল, অলিভ বোর্ড হয়ে গেল, গাইডলি হয়ে গেল, স্মার্ট কিডা হয়ে গেল। তো বিভিন্ন টাইপের মক টেস্ট তোমরা পেয়ে যাবে। কিন্তু মক টেস্ট তোমরা শুরুতেই সলভ করো না, সবার আগে চ্যাপ্টারটা ভালো করে শিখে নাও। চ্যাপ্টারের ওপর টেকনিক অফ সলভিংয়ের ওপর ভালো করে ফোকাস করো, যে অঙ্কের টেকনিক অফ সলভিং কী হয়, রিজনিংয়ের টেকনিক অফ সলভিং কী হয়, কীভাবে একটা কোশ্চেনকে তাড়াতাড়ি বানাতে হয়। তারপরে তোমরা মক টেস্ট দাও, তাহলে দেখবে মক টেস্ট যখন তোমরা দিচ্ছ, সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারছো এবং মার্কস কত ভালো আসছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।